নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ থেকে শুরু করব কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অদ্ভুত সুন্দর উপন্যাস, নাগিনী কন্যার কাহিনী। আজ প্রথম পর্ব। মা ভাগীরথীর কুলে কুলে চরভূমিতে ঝাউবন আর ঘাসবন, তারই মধ্যে বড় বড় দেবদারু গাছ, উলু ঘাস, কাশ সর আর সিদ্ধি গাছে গাছে চাপ বেঁধে আছে, মানুষের মাথার চেয়েও উঁচু। এরই মধ্যে গঙ্গার স্রোত থেকে বিচ্ছিন্ন হিজল বিল এঁকে বেঁকে নানান ধরনের আকার নিয়ে চলে গেছে। ক্রোশের পর ক্রোশ লম্বা হিজল বিল। বর্ষার সময় হিজল বিল বিস্তীর্ণ, বিপুল, গভীর। শীতে জল কমে আসে, গঙ্গার টানে জল নেমে যায়, সূর্যের উত্তাপে শুকিয়ে আসে, তখন হিজল বিল টুকরো টুকরো। হিজল বিল থেকে নালার শতনড়ী গিয়ে মিশেছে গঙ্গার স্রোতের সঙ্গে। আশ্বিনের পর থেকে টুকরো টুকরো বিলগুলিকে দেখে মনে হয় ওই হাড়ের সঙ্গে গাঁথা কালো মানিকের ধুকধুকি। তখন হিজল বিলের জলের রং কাজল কালো। নীল আকাশ জলের বুকে স্থির হয়ে আসে, যেন ঘুমোয়। চারিপাশের ঘাস বনে তখন ফুল ফোটে, সাদা নরম পালকের ফুলের মতো কাশ ফুল, সর ফুল, অজস্র, রাশি রাশি। দূর থেকে মনে হয় শরতের সাদা মেঘের পুঞ্জ বুঝি হিজল বিলের কূলে নেমে এসেছে, তার রং ফিরে নিতে। ঘন কালো রং, বর্ষায় যা ধুয়ে ধুয়ে গলে গলে পৃথিবীর বুকে ঝরে পড়ে জমা আছে ওই হিজল বিলের জলের বুকে। মধ্যে মধ্যে হিজল বিলের বাতাস ভরে ওঠে অপরূপ সুগন্ধে। গঙ্গার বুকে নৌকো চলে, নৌকার মাঝি মাল্লারা বুঝতে পারে কোথা থেকে আসছে এই সুগন্ধ। তারা প্রশ্ন করে না, কোনো কথা বলে না, শুধু হিজল বিলের ঘাস বনের দিকে যেন অকারণেই তাকিয়ে নেয়। আরোহী থাকলে তারাই প্রশ্ন করে, কোথা থেকে এমন গন্ধ আসছে মাঝি? মাঝি আবার একবার তাকায় হিজলের ঘাস বনের দিকে, বলে, ওই হিজল বিলের ঘাস বন থেকে বাবু। ঘাস বনের ভিতর কোথাকে বুনো লতায় কি বুনো ঝোপে ফুল ফুটি থাকবে। আর উঠে বিচিত্র কল কল শব্দ। আরোহী যদি ঘুমিয়ে থাকে তবে ভেঙে যাবে সে ঘুম। মধ্যে মধ্যে আকাশে বেজে উঠবে ঠিক যেন ভেরি নাদ, কর 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 কর। ভেরির আওয়াজের মতো ছড়িয়ে পড়ে আকাশে। আরোহী জেগে উঠে সবিস্ময়ে তাকায়, কি হলো, কোথায়, কে বাজায় ভেরি? সত্যিই কি ভেরি বাজছে? মাঝি আরোহীর বিস্ময় অনুমান করে হেসে রাত্রির আকাশের দিকে তাকিয়ে বলে, পাখি বাবু, গগন ভেরি পাখি, হুই 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 উড়ে চলছে, হুই। বিপুল আকারের পাখি বিশাল পাখা মেলে ভেসে চলেছে আকাশে। ভেরির আওয়াজের মতো ডাক, নাম তাই গগন ভেরি।
নিচে অন্য পাখিরাও কলরব করে ডেকে ওঠে। বিলের বুকে হাঁসের মেলা বসেছে। কার্তিক মাস পড়তে না পড়তে হাজারে হাজারে ঝাঁকে ঝাঁকে নানান আকারের বহু বিচিত্র বর্ণের হাঁস এসে বাসা নিয়েছে। জলের বুকে ভাসছে, ডুবছে, উঠছে। বিলের চারিপাশের শালুক পানারি পদ্মবনের মধ্যে ঠুকরে ঠুকরে টাটি ভেঙে খাচ্ছে, ডুব দিচ্ছে, শামুক গুগলি তুলছে, কলরব করছে, মধ্যে মধ্যে পাক দিয়ে উড়ছে, ঘুরছে, আবার ঝপ ঝপ করে জলের বুকে ঝাঁপিয়ে ভেসে পড়ছে। বহু জাতের হাঁসের বিভিন্ন ডাক একসঙ্গে মেশানো এক কলরব। কলকল কলকল, ক্যাঁ ক্যাও 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 ক্যাও। নৌকার আরোহীরা সবিস্ময়ে আকাশের দিকে তাকায়। এই বিচিত্র সঙ্গীতময় শব্দ শুনে দেখতে পায় আকাশ ছেয়ে উঠছে পাখির ঝাঁক। এত পাখি! হিজল বিল বাবু ওই তো, ওই ঘাস বনের ঝাউবনের উ পারে, ওই দলখেন নালাগুলায়, ওই সব নালা আসছে ওই বিল থেক্কা। শিকারী প্রলুব্ধ হয়ে ওঠে। পুষ্পবিলাসী যারা তারাও ব্যগ্রতা প্রকাশ করে। শিকারে গেলে হয় না তো? ওই ফুলের চারা পাওয়া যায় না মাঝে? মাঝিরা শিউরে ওঠে, কপালে হাত ঠেকিয়ে প্রণাম করে। এমন কথাটি মুখে আনবেন না হুজুর, যম রাজার দক্ষিণ দুয়ার হিজলেরই বিল। সত্য কথা। রাত্রি হলে সে কথা বলে বুঝিয়ে দিতে হয় না। ঘাস বনের কোল ঘেঁষে স্রোত বেয়ে যখন নৌকা চলে তখন আপনি বুঝতে পারে আরোহীরা। জ্যোৎস্না রাত্রি হয়তো, হিজল বিলের উপরে আকাশে চাঁদ, জলে চাঁদ। সাদা ফুলে ভরা কাশ বন, সর বন জ্যোৎস্নায় ঝলমল করছে। ঝাউ গাছের মাথা দেবদারুর পাতা ঝিকমিক করছে। বাতাসে ভরা ফুলের গন্ধ, আকাশে প্রতিধ্বনি উঠছে রাত্রিচর হাঁসের ঝাঁকের কলকণ্ঠের ডাকের। এমন সময় সমস্ত কিছুকে চকিত করে দিয়ে একটা ডাক উঠল, ফেউ। কয়েক মিনিট বিরতির পর আবার উঠল ডাক, ফেউ ফেউ। আবার ফেউ ফেউ ফেউ। এবার স্তব্ধ ঘাসবনের খানিকটা ঠাঁই সশব্দে নড়ে উঠল। জলে কুমির পাক খেলে লেজের ঝাপটা মারলে যেমন আলোড়ন ওঠে, জল যেমন উথল পাথাল করে ওঠে, তেমনি একটা আলোড়ন উঠল। সঙ্গে সঙ্গে শব্দ হলো নিম্ন ক্রুদ্ধ গর্জন, গর গর ফ্যাঁস ফ্যাঁস গর। চতুর কুটিল চিতাবাঘের বাসভূমি এই ঘাসবন, সিদ্ধির জঙ্গল, ঝাউ এবং দেবদারুর তলদেশগুলি। ফেউয়ের ডাকে ফিরে দাঁড়িয়ে উত্তক্ত চিতা লেজ আছড়ে নিম্ন ক্রুদ্ধ গর্জন করে শাসায়, গর গর। কখনো কখনো এক একটা উঁচু হাঁকও দিয়ে ওঠে, আখ আও। বিলের জলের ধারে কালো কিছু চঞ্চল হয়ে মুখ তুলে কান খাড়া করে সোজা হয়ে দাঁড়ায়, গজরায় গো গো গো। কখনো কখনো অবরুদ্ধ ক্রোধে অধীর হয়ে ছুটে যায় শব্দের দিক লক্ষ্য করে, কখনো বা ছুটেও পালায়। বুনো শুয়োরের দল বিলের ধারে মাটি খুঁড়ে জলজ উদ্ভিদের কন্দ খেতে খেতে বাঘের সাড়ায় তারাও চঞ্চল হয়ে ওঠে। ভয় কিন্তু ওসবে নয়,
চিতা বাঘ, বুনো শুয়োর বল্লমের খোঁচায় লাঠির ঘায়ে মারা যায়। এই দেশের গোয়ালারা, চাষিরা দল বেঁধে অত্যাচারী চিতা বাঘ, বুনো শুয়োর খুঁজে বের করে মারে। ভয়ের আরো কিছু আছে। বাঘ, শুয়োর এরাও তাদের ভয়ে সন্ত্রস্ত। ঘাসের বনের মধ্যে এক ফালি সরু পথের উপর দিয়ে যখন ওরা চলে, তখন চোখের দৃষ্টিতে ফুটে ওঠে অতর্কিতে সাক্ষাৎ মৃত্যুর আক্রমণের আশঙ্কা। সামান্য শব্দে চকিত হয়ে থমকে দাঁড়ায়, কান পেতে শোনে, মৃদু গর্জন করে। কোথা থেকে, হয়তো কোনো ঝাউ গাছের ডাল থেকে, বা দেবদারুর ঘন পল্লবের মধ্য থেকে, অথবা ঘন ঘাসবনের মাথার উপর বিস্তৃত লতার জাল থেকে একটা মোটা লম্বা দড়ি চাবুকের মতো শীষ দিয়ে আছড়ে এসে পড়বে তার গায়ে। চোখের সামনে লক লক করে দুলে উঠবে চেরা একখানা লম্বা সরু জিভ। মুহূর্তে বিঁধে যাবে একটা অগ্নুত্তপ্ত সূক্ষ্ম সূচের মতো কিছু। সঙ্গে সঙ্গে মাথা হতে পায়ের নখ পর্যন্ত শরীরের শিরায় স্নায়ুতে বয়ে যাবে বিদ্যুতের প্রবাহের মতো অনুভূতি। পৃথিবী দুলে উঠবে, ঝিমঝিম করে উঠবে সর্বাঙ্গ। তারপর আর ভাবতে পারে না, দুরন্ত ভয়ে পিছিয়ে যায় কয়েক পা। হিজল বিলে মা মনসার আটন। পদ্মাবতী হিজল বনের পদ্ম শালুকের বনে বাসা বেঁধে আছেন। চাঁদো বেনের 7 ডিঙা মধুকর সমুদ্রের বুকে ঝড়ে ডুবিয়ে এইখানে এনে লুকিয়ে রেখেছিলেন। বৃন্দাবনের কালীদহের কালীনাগ কালো ঠাকুরের দণ্ড মাথায় করে কালীদহ ছেড়ে এসে এখানেই বাসা বেঁধেছে। কালীনাগ বলেছিল, তুমি তো আমাকে দণ্ড দিয়ে এখান থেকে নির্বাসন দিলে, কিন্তু আমি কোথায় যাব বলো? ঠাকুর বলেছিলেন, ভাগীরথীর তীরে হিজল বিল, সেখানে মানুষের বাস নাই, সেখানে যাও। বিশ্বাস না হয়, বর্ষার সময় গঙ্গার বন্যায় যখন হিজল বিল আর গঙ্গা এক হয়ে যায়, তখন গঙ্গার বুকের উপর নৌকা চড়ে হিজলের চারিপাশে একবার ঘুরে এসো। দেখবে জল জল আর জল। উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে জল ছাড়া মাটি দেখা যায় না। জলের উপর জেগে থেকে ঝাউ আর দেবদারুর মাথাগুলি দোলে। দেখো, আকাশে পাখি উড়ে চলেছে, চলেছে তো চলেইছে। পাখি ভেড়ে আসছে, তবু সে গাছগুলির মাথার উপর বসছে না। কখনো কখনো খুব ক্লান্ত পাখি গাছের চারিদিকে পাক দিয়ে ঘুরে হতাশ কণ্ঠে যেন মরণ কান্না কেঁদে আবার উড়ে যেতে চেষ্টা করে। কেন জানো? গাছের মাথাগুলির দিকে তাকিয়ে দেখো তীক্ষ্ণ দৃষ্টিতে, শিউরে উঠবে তোমারও শরীর। হয়তো ভয়ে ঢলে পড়ে যাবে। মা মনসার ব্রত কথায় মর্তের মেয়ে বেনে বেটি মায়ের দক্ষিণমুখী যে মূর্তি দেখেছিল, সেই মূর্তি মনে পড়ে যাবে। মা ছিলেন বেনের মেয়েকে, সব দিকে তাকিও, শুধু দক্ষিণ দিক পানে তাকিও না। বেনের মেয়ে নাগলোক থেকে মর্তধামে আসবার আগে দক্ষিণ দিকের দিকে না তাকিয়ে থাকতে পারেনি। তাকিয়ে দেখেই সে ঢলে পড়ে গিয়েছিল। মা মনসা বিশ্বহরীর ভয়ঙ্করী মূর্তিতে দক্ষিণ দিকে মৃত্যুপুরীর অন্ধকার তরুণের সামনে অজগরের কুণ্ডলীর পদ্মাসনে বসেছেন। পরনে তার রক্তাম্বর, মাথায় পিঙ্গল জটাজুট। পিঙ্গল নাগেরা মাথায় জটা হয়ে দুলছে। সর্বাঙ্গে নাগের অলঙ্কার, মাথায় গোখুরা ধরেছে ফনার ছাতা,
মণিবন্ধে চিত্রিতা অর্থাৎ চিতি সাপের বলয়, শঙ্খিনী সাপের শঙ্খ, বাহুতে মণি নাগের বাজুবন্ধ, গলায় সবুজ পান্নার কণ্ঠির মতো হরিদ্রক অর্থাৎ লাউ ডগা সাপের বেষ্টনী, বুকে দুলছে কাল নাগিনীর নীল অপরাজিতার মালা, কানে দুলছে তক্ষকের কর্ণভূষা, কোমরে জড়িয়ে আছে চন্দ্রচিত্র অর্থাৎ চন্দ্রবোরার চন্দ্রহার, পায়ে জড়িয়ে আছে সোনালী রঙের লম্বা সরু কাঁড় সাপ, পাকে পাকে বাঁকের মতো। সাপেরা হয়েছে চামর, সেই চামরে বাতাস দিচ্ছে নাগকন্যারা, বিষের বাতাস, সেই বাতাসে মায়ের চোখ করছে ঢুলু ঢুলু। মায়ের কাঁধে রয়েছে বিষ কুম্ভ, সেই কুম্ভ থেকে শঙ্খের বিষ পাত্রে বিষ ঢেলে পান করছেন, আবার সেই বিষ গল গল করে উগড়ে ফেলে বিষ কুম্ভকে পরিপূর্ণ করছেন। মায়ের পিঠের কাছে মৃত্যুপুরীর তোরণে অন্ধকার করছে থমথম। এই রূপই যেন তুমি দেখতে পাবে গাছের দিকে তাকালে। দেখবে হয়তো গাছের সবচেয়ে উঁচু ডালটি জড়িয়ে ফনা তুলে ফুঁসছে বিশাল ফনা এক দুধ গোখরো। শকুনি গৃথিনীর আক্রমণকে প্রতিহত করবার জন্য সে অহরহ প্রস্তুত হয়ে আছে। তারপর তাকাও ডালে ডালে, দেখবে পাকে পাকে জড়িয়ে কি যেন সব নড়ছে দুলছে, কখনো বা মাথা তুলে দাঁড়াচ্ছে। সাপ, সব সাপ। বন্যায় ডুবেছে হিজলের ঘাস বন, সাপেরা উঠেছে গাছের ডালে ডালে। কত নূতন কালীনাগ কত দেশ থেকে গঙ্গার জলে ভেসে আসতে আসতে হিজলের ঝাউ ডাল দেবদারু ডাল জড়িয়ে ধরে ধীরে ধীরে উপরে উঠছে। খুব সাবধান, চারিপাশের জলের স্রোতে সতর্ক দৃষ্টি রেখো, হয়তো ছপ করে নৌকার কিনারা জড়িয়ে ধরবে স্রোতে ভেসে চলা সাপ। গাছের তলাগুলি সযত্নে এড়িয়ে চলো, হয়তো উপর থেকে ঝপ করে খসে পড়বে সাপ, হয়তো পড়বে তোমার মাথায়। শিরে হইলে সর্পা ঘাত, তাগা বাঁধবি কোথা। হিজল বিলে মা মনসার আটন পাতা আছে, জনশ্রুতি মিথ্যা নয়। প্রাচীন কবিরাজ শিবরাম সেন হিজলের গল্প বলেন। সে আমলের ধন্বন্তরী বংশে জন্ম বলে বিখ্যাত ধূর্জটি কবিরাজের শিষ্য শিবরাম সেন। ধূর্জটি কবিরাজকে লোকে বলতো সাক্ষাৎ ধূর্জটি, অর্থাৎ শিবের মতো আয়ুর্বেদ পারঙ্গম। ধূর্জটির সূচিকা ভরণ মৃতের দেহে উত্তাপ সঞ্চার করত। লোকে বলে মৃত্যু যখন এসে হাত বাড়িয়েছে তখনও যদি ধূর্জটি কবিরাজের সূচিকা ভরণ প্রয়োগ করা হতো তবে মৃত্যু পিছিয়ে যেত কয়েক পা, উদ্যত হাত গুটিয়ে নিত কিছুক্ষণের জন্য বা কয়েক দিনের জন্য। নিয়তিকে লঙ্ঘন করা যায় না, কবিরাজ কখনো সে চেষ্টা করতেন না, তবে ক্ষেত্র বিশেষে তাঁর সূচিকা ভরণ প্রয়োগ করে মৃত্যুকে বলতেন তিষ্ঠ তিষ্ঠ, কিছুক্ষণ অপেক্ষা করো, স্ত্রী আসছে পথে, শেষ দেখা হওয়ার জন্য অপেক্ষা করো। এমনই ক্ষেত্রে প্রয়োগ করতেন সূচিকা ভরণ, অর্থাৎ সে প্রয়োগ কখনো ব্যর্থ না হয়। সাপের বীজ থেকে তৈরি ওষুধ সূচিকা ভরণ, সূচের ডগায় যতটুকু ওঠে সেই তার মাত্রা। মৃত্যু শক্তিকে আয়ুর্বেদ বিদ্যায় শোধন করে মৃত্যুঞ্জয়ী সুধায় পরিণত করতেন। সকল কবিরাজি চেষ্টা করে, কিন্তু তাঁর সূচিকা ভরণ ছিল অদ্ভুত। তিনি সাপ চিনতেন, সাপ দেখে তার বিষের শক্তি নির্ধারণ করতে পারতেন।
ওই হিজলের বিলের নাগ নাগিনীর বীজ থেকে সূচিকা ভরণ তৈরি করতেন। শিবরাম সেন গল্প করেন, তখন তার বয়স 17-18। দেশের তর্ক পঞ্চাননের টোলে ব্যাকরণ শেষ করে আয়ুর্বেদ শিক্ষার জন্য ধূর্জটি কবিরাজের পদপ্রান্তে গিয়ে বসেছেন। হঠাৎ একদিন আচার্য বললেন, হিজলে যাবেন। সূচিকা ভরণের আধারটি হাত থেকে পড়ে ভেঙে গেছে। নৌকায় যাত্রা, সঙ্গে শিবরামের যাবার ভাগ্য হয়েছিল। হিজলের ধারে এসে গঙ্গার বালুচরে নৌকা বাঁধা হলো। শিবরামই বলেন, অসংখ্য নালা খাল গঙ্গায় এসে বসেছে ঘাসবনের ভিতর দিয়ে। ঘন সবুজ ঘাসবন, বাতাসের ঢেউ বয়ে যাচ্ছে সবুজ ঘাসের উপর। সর সর শব্দ উঠছে, যেন কোনো অভিনব বাদ্যযন্ত্র বাজছে। ঝাউয়ের বনে শব্দ উঠছে শনশন শনশন। আকাশে উঠছে হাঁসের ঝাঁক। জনমানবের চিহ্ন নাই। হঠাৎ মাঝি বললে, খালের পানিতে কি একটা ভেসে আসছে কর্তা। হঠাৎ মাঝি বলে। আচার্য কৌতূহল প্রকাশ করেন নাই। তরুণ শিবরাম কৌতূহল বশে নৌকার ওপর উঠে দাঁড়িয়েছিল। বিস্মিত হয়েছিল। একটা বাচ্চা চিতা বাঘের সব, তার উপর কাক উড়ছে, মধ্যে মধ্যে বসছে, কিন্তু আশ্চর্য, খাচ্ছে না। আচার্য বলেছিলেন, বিষ, সর্প বিষে মৃত্যু হয়েছে, ওর মাংস বিষাক্ত হয়ে গিয়েছে, খাবে না। হিজলের ঘাস বনে বাঘ মরে, সাপের বিষেই বেশি। হঠাৎ উঠেছিল পাখিগুলির আনন্দ কলরব ছাপিয়ে কোনো একটা পাখির আর্ত চিৎকার। সে চিৎকার আর থামে না, যেন তিলে তিলে তাকে কেউ হত্যা করছে। এর অর্থ শিবরামকে বলে দিতে হয়নি। তিনি বুঝেছিলেন সাপে পাখি ধরেছে। শিবরাম এবং আরো দুজন ছাত্র চড়ার উপর নেমেছিল। আচার্য বলেছিলেন, সাবধান, সতর্ক দৃষ্টি রেখে চলাফেরা করো। জনশ্রুতি, হিজলের বিলে বিশ্বহরীর আটন আছে। খাওয়া দাওয়ার পর নৌকা ঢুকলো একটা খালের মধ্যে। দুধারে ঘাসবন দুলছে, মানুষের চেয়েও উঁচু ঘন জমাট ঘাসবন। শিবরাম বলেন, সর্বশ্রেষ্ঠ বিস্ময় যেন ওই ঘাসবনের মধ্যে লুকিয়েছিল। পাশের ঘাসবন থেকে ছপ করে একটা মোটা দড়ি আছড়ে পড়ল। একটা সাপ, কালো, একেবারে অমাবস্যা রাত্রির মেঘের মতো কালো তার গায়ের রং। সুন্দরী সুকেশী তৈলাক্ত বেনির মতো সুগঠিত দীর্ঘ, আর তেমনি তার কালো রঙের ছটা। জলে পড়ে একখানি তীরের মতো গতিতে সে জল কেটে ছুটল। নৌকো থেমে গিয়েছে তখন। ওদিকে পিছনের ঘাসবনে আলোড়ন উঠেছে। তীর বেগে কিছু যেন ঘাসবন কেটে এগিয়ে আসছে। হঠাৎ ঘাসবন থেকে বেরিয়ে এলো একটি মেয়ে। ওই কালো সাপের মতোই গায়ের রং, খাটো মোটা কাপড়ে গাছ কোমর বেঁধেছে। আর কিছু দেখার সময় হলো না। সেও ঝপ করে ঝাঁপ দিয়ে পড়লো ওই জলে। শুধু পেলাম একটা বিচিত্র তীব্র গন্ধ, আর কানে এলো কঠিন আক্রোশ ভরা তীক্ষ্ণ কণ্ঠের কয়টা কথা। ভাষা বিচিত্র, কিন্তু তার চেয়েও বিস্ময়কর বাক্যগুলির ভাবার্থ। বললে, পালাবি, পালায়ে বাঁচবি, মুই তোর জম, মোর হাত থেকে পালায়ে বাঁচবি। বলল ওই সাপটাকে। জলে ঝাঁপিয়ে পড়ে সেও চলল সাঁতার কেটে। নালাগুলি অদ্ভুত আঁকা বাঁকা। একটা বাঁকের মুখে সে অদৃশ্য হয়ে গেল। এবার আচার্য এসে দাঁড়ালেন নৌকার ছইয়ের বাইরে। মুখে তার প্রসন্ন সস্নেহ হাস্যরেখা। বললেন, চলো বাবা মাঝি, চলো।
নাগটি খাঁটি কালো জাতের। নৌকায় গতি সঞ্চারিত হতে হতে অদূরবর্তী বাঁকের মাথায় ঘাসবন থেকে সেই তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো। এবার কণ্ঠস্বরের মধ্যে বিজয় হাস্যের তৃপ্তির সুর স্পষ্ট হয়ে উঠেছে। এবারে কি হয়? দিব দিব কষায় নিগুড়ে। এরপরেই বেজে উঠল হাসি। কালো সাপটা যেমন এঁকে বেঁকে তীব্র গতিতে রেখা টেনে খালের জলকে চঞ্চল করে তুলেছিল, তেমনি ধারা চঞ্চল হয়ে উঠল হিজল বিলের বায়ুস্তর। খিলখিল করে হেসে উঠছে মেয়েটি কোনো কৌতুকে। হাসির শেষে তার কথা শোনা গেল, ইয়ে বাবা রে, ইয়ে বানাস রে, মুই কোথাকে যাব রে, গোসা করিছে, মোর কাল নাগিনীর গোসা হয়েছিল। ইরে বাবা রে, ফুসানি দেখো। আবার সেই খিলখিল হাসি। নৌকাখানা বাঁক ঘুরেছে তখন। বাঁকের কালো জলের কিনারায় দাঁড়ায় সেই মেয়ে, তার হাতের মুঠোয় ভরা সেই কালো সাপটা। সাপটার মুখ নিজের মুখের সামনে ধরে সে তার সঙ্গে কথা বলছে। সাপটার জিভ লক লক করে বেরুচ্ছে। নিমেষহীন তার চোখ দুটি মেলে রয়েছে একটা একান্ত অসহায়ের মতো। সাপটার সারা দেহটা শূন্যে ঝুলছে, যন্ত্রণায় বেঁকে যাচ্ছে। মধ্যে মধ্যে সে মেয়েটার হাত পাক দিয়ে জড়িয়ে ধরবার চেষ্টা করছে। জড়িয়ে ধরতে পারলে শ্বাসরুদ্ধ করে নিষ্ঠুর পাকের পেছনে মেয়েটির নিটল কালো নরম হাতখানির ভিতরের অস্থিদণ্ড দুটোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবে, ফুল গাছের কচি ডালের মতো। হাতের শিরা উপশিরাগুলো নিরুদ্ধ গতি রক্তের চাপে কেটে যাবে, কিন্তু সে চেষ্টা তার ব্যর্থ। ওই নরম হাতের মুঠিখানিতে লোহার সাঁড়াশির দৃঢ়তা আর বিচিত্র কৌশল তার ধরার। বিদ্যুৎ ক্ষিপ্র আঁকাবাঁকা গতিতে সারা দীর্ঘ দেহখানা সঞ্চারিত করে লেজ আছড়ে সাপটা যখনই চেষ্টা করছে বেদেনির হাতখানাকে জড়িয়ে ধরবার, তখনই মেয়ের হাতেও একটা ক্ষিপ্রতর সঞ্চালন খেলে যাচ্ছে। একটা ঝাঁকি এসে সাপটার ক্ষিপ্র দেহ সঞ্চালন যেন ধাক্কা দিয়ে প্রতিহত করে দিচ্ছে। মুহূর্তে শিথিল হয়ে যাচ্ছে তার দেহ। শিবরাম কবিরাজ বললেন, হে যেন বাবা নাঙ্গা, মানে খোলা তলোয়ারধারী আর খাপে ভরা তলোয়ারধারীর তলোয়ার খেলা। একবার যখন আমি বাবা মুর্শিদাবাদের গ্রামে কবিরাজি করি, বড় জমিদার ছিলেন সিংহ মহাশয়রা। তাঁরাই আমাকে নিয়ে গিয়েছিলেন আমার গুরুর সুপারিশে। তাঁদের গৃহে চিকিৎসক হিসাবে থাকি, গ্রামেও চিকিৎসাদি করি। সেই সময়ে একদিন রাত্রে ডাকাত পড়ল তাঁদের বাড়িতে। দেউড়িতে বাইরে দুজন তলোয়ারধারী দারোয়ান, তারা জেগেই ছিল। খাপে তলোয়ার ঝুলছে, দুজনে কথাবার্তা বলছে। হঠাৎ তাদের সামনে একটা হুঙ্কার উঠল। আমি দেউড়ির সামনের রাস্তাটার ওপারে আমার ঘরে তখনও চরকের পাতা উল্টাচ্ছি। চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে দপদপ করে মশাল জ্বলে উঠল। মনে হলো ওরা মাটি থেকে গজিয়ে উঠল। মশালের আলোয় দেখলাম বাবা দুজন দারোয়ান সামনের দুজন খোলা তলোয়ার উঁচিয়ে থাকা লোককে নিমেষে দেখল। দারোয়ানেরা খাপে পোড়া তলোয়ারের মুঠিতে হাত দিয়েছে, কিন্তু যেই টানে অমনি ডাকাতদের খোলা তলোয়ার দুলে উঠল। দারোয়ানদের হাত অবশ হয়ে যায়। খাপের তলোয়ার আবার মুঠি পর্যন্ত খাপে ঢুকে যায়। তলোয়ারখানাও যেন অবশ হয়ে গেছে। ডাকাতেরা খিলখিল করে হাসে, বলে, থাক,
যেমন আছে তেমনি থাক, মরতে না চাস তো চাবি দে দেউরির। একজন দারোয়ান একটা ফাঁক পেয়েছিল, সরাত একটা শব্দ হলো, সে বের করেছে তলোয়ারখানা, কিন্তু তোলবার আর সময় পেল না। ডাকাতের খোলা তলোয়ার মশালের আলোয় ঝলকে উঠল, ঝনাত শব্দে আছড়ে পড়ল দারোয়ানের বের করা তলোয়ারখানার ওপর। সঙ্গে সঙ্গে তলোয়ারখানা হাত থেকে খসে পড়ে গেল। ডাকাতটা বলল, হাত নিলাম না তোর, রুটি যাবে বলে, নিলে মাথা নেবো, দে চাবি দে। সবটার সঙ্গে বেদের মেয়েটার প্যাঁচের খেলাটাও ঠিক তেমনি। সেদিন মানে ওই ডাকাতির রাত্রে বাবা, আমার মনে পড়েছিল সেই ছবিটা। তাই বেদের মেয়েটার সেদিনের ছবি মনে পড়লে ওই খোলা তলোয়ার আর খাপে পোড়া তলোয়ারের খেলাটা মনে পড়ে যায়। মেয়েটার সে কি খিলখিল হাসি। হিজল বিলের ঘাসবনের উপর বাতাস বাধাহীন খোলা একটানা বয়ে যাচ্ছিল, তাতে খিলখিল হাসির কাঁপন বয়ে গেল, যেন কোনো তপস্বিনী রাজকন্যার এলো চুলে জাদু পুকুরের জলের ছিটে লেগে দীর্ঘ রুক্ষ নরম চুলের রাশি কোঁকড়া হয়ে গিয়ে ফুলে ফেপে দুলে উঠল। ধৈর্যটি কবিরাজ নৌকার মাথায় দাঁড়িয়ে বললেন, আরে বেটি তুই, সবলা মাই, যাত্রা ভালো আমার, একেবারে মা বিশহরীর কন্যের সঙ্গে দেখা। মেয়েটিও মুখ তুলে সুপ্রসন্ন বিস্ময়ে ঝলকি উঠল। সেও বলে উঠল, ই বাবা, হি বাবা গো, ধন্বন্তরী বাবা, আপনি হেতা কোত্থেকে গো, হিরে বাবা। শিবরাম অবাক হয়ে দেখছিলেন মেয়েটিকে। চিনতে দেরি হয় নাই, এ মেয়ে সাপুড়েদের মেয়ে, বেদেনী। কিন্তু এই বেদেনী আগের সব দেখা বেদেনীর থেকে আলাদা। শাল বেদে, মাঝি বেদে, এরা তার দেশের মানুষ। এ বেদেনীর জাত আলাদা, চেহারাতে আলাদা, কথায় আলাদা, সাজে পোশাকে আলাদা। এমন বেদের মেয়ে নতুন দেখলেন শিবরাম তার জীবনে। বেদেরা কালোই হয়, কিন্তু এমন মসৃণ উজ্জ্বল কালো রং কখনো দেখেননি শিবরাম। তেমনি কি ধারালো গড়ন। মেয়েটি অবশ্য অল্প বয়সের, কিন্তু বেশি বয়স হলেও একে দূর থেকে মনে হবে কিশোরী মেয়ে। ছিপছিপে পাতলা গড়ন, দীর্ঘাঙ্গী, মাথায় এক রাশি চুল রুক্ষ কালো করকরে কোঁকড়া, খুলে দিলে পিঠের আধখানা ঢেকে চামড়ের মতো ফাঁপা হয়ে বাতাসে দোলে। কোঁকড়া চুল টেনে সোজা করলে এসে পড়ে জানুর উপর। কালো রঙের মধ্যে চিকচিক করছে 3 অঙ্গে 4 ফালি তুলির রেখার টানা সাদা রেখা। কালো চুলের ঠিক মাঝখানে পৈতের সুতোর মতো লম্বা সাদা সিঁথিটি। ধারালো নাকটির দুপাশে নরুন দিয়ে চেরা, সরু অথচ লম্বা টানা, পদ্মের একেবারে ভিতরের পাপড়ির মতো দুটি চোখের সাদা ক্ষেত। আর ঠোঁটের ফাঁকে ছোট সাদা দাঁতের শাড়ি। পরনে লাল রঙে ছোপানো তাঁতে বোনা খাটো মোটা রাঙা শাড়ি, গলায় পদ্মবীজের মালা। তার সঙ্গে লাল সুতো দিয়ে ঝুলছে মাদুলি, পাথর এবং আরো অনেক কিছু। হাতের মণিবন্ধ খালি, উপর হাতে লাল সুতোর তাগা টান করে বাঁধা। নরম কালো হাতের বাইরে যেন কেটে বসে গেছে, তাতেও মাদুলি, পাথর, জড়ি, বুটি। গাছ কোমর বাঁধা পরনের ভিজে কাপড় হিলহিলে দেহখানির সঙ্গে সেটে লেগে রয়েছে। মেয়েটি দাঁড়িয়ে আছে, যেন দুলছে। নৌকাখানা আরেকটু এগিয়ে যেতেই নাকে একটা তীব্র গন্ধ ঢুকলো শিবরামের। মেয়েটি যখন ঘাস বন ঠেলে সাপটার পিছনে বেরিয়ে এসে জলে ঝাঁপ দিয়ে পড়েছিল, তখন মুহূর্তের জন্য এই গন্ধ নাকে এসে পৌঁছেছিল। শিবরাম বুঝলেন
এই গন্ধ ওর গায়ের গন্ধ। শরীরটা যেন পাক দিয়ে উঠল। যারা বন্য, যারা পোড়া মাংস খায়, তেল মাখে না, তাদের গায়ে একটু গন্ধ থাকে। মাল মাঝি বেদেদের গায়েও গন্ধ আছে, কিন্তু তাতে এই তীব্রতা নাই। এ যেন ঝাঁঝ। অবাক হয়ে চেয়ে দেখছিলেন শিবরাম। বেদের মেয়ে, কিন্তু এমন বেদের মেয়ে তিনি দেখেননি। হি, কন্যে রয়েছিস গ, হি গ। একটা করকরে রুক্ষ মোটা গলার ডাক ভেসে এলো। ওই মানুষের চেয়ে উঁচু ঘাসবন থেকে কেউ ডাকছে। মেয়েটার ডান হাতে সাপটি ধরা ছিল, বাঁ হাতের ছোট তালুখানি মুখের পাশে ধরে গঙ্গার খোলা দিকটা আড়াল করে প্রদীপ্ত হয়ে সাড়া দিয়ে উঠল, হি গো, হেটাকে গ, হাঙর মুখের প্যাটের বাঁকে গ, তরে দেশ গ, দেখা যাও দেখা যাও, পা চালায়ে এসো গ। কণ্ঠস্বরে উল্লাস উচ্ছ্বসিত হয়ে উঠেছিল। ব্যগ্র দৃষ্টিতে ঘাসবনের দিকে চেয়ে সে বলল, বুড়া অবাক হয়ে যাবে গো বাবা। স্মিত হাস্য ফুটে উঠল ধূর্যটি কবিরাজের মুখে। তিনিও দৃষ্টি ফেরালেন ঘাসবনের দিকে। ঘাসবন চঞ্চল হয়ে উঠেছে, দুলছে, দুপাশে হেলে নুয়ে পড়ছে ঘাসবন। সবল দ্রুত গতিতে চলে আসছে কেউ বুনো দাঁতালের মতো। সবিস্ময়ে প্রতীক্ষা করছিলেন শিবরাম। কয়েক মুহূর্ত পরেই দেখা গেল মানুষটার মাথা, পাকা দাড়ি, গোঁফ ও ঝাঁকড়া চুলে ভরা মানুষের মুখ ঘন কালো, চোখে বন্য দৃষ্টি। হঠাৎ থমকে দাঁড়ালো সে। চোখের বন্য দৃষ্টি বিস্ময় বিচিত্র হয়ে উঠল। সস্মিত বিস্ময় পুলকিত কণ্ঠে সেও বলে উঠল, ধন্বন্তরী বাবা। কবিরাজ বললেন, ভালো আছো মহাদেব? ছেলে পুলে পাড়া ঘর তোমরা সব ভালো? তার কথা শেষ হতে হতে ঘাসবন থেকে বেরিয়ে এসে দাঁড়ালো সেই মহাদেব। কোমর থেকে হাঁটু পর্যন্ত গামছার মতো একফালি একটা মোটা কাপড়ের আবরণ শুধু, নইলে নগ্ন দেহ এক বন্য বর্বর। গলায় হাতে তাবিজ জড়িবুটি কালো সুতোয় বাঁধা, আর গলায় দুলছে একগাছি রুদ্রাক্ষের মালা। তারও গায়ে ওই উৎকট তীব্র গন্ধ। বৃদ্ধ, তবু লোকটা খাড়া সোজা। দেহখানা যেন শ্যাওলা ধরা অতি প্রাচীন একটা পাথরের দেওয়াল। কালচে সবুজ শ্যাওলায় ছেয়ে গিয়েছে। কত কালের শ্যাওলা স্তরের উপর শ্যাওলা স্তর, কিন্তু এখনো শক্ত অটুট রয়েছে। নির্বাক বিস্ময়ে চেয়ে রইলেন তরুণ শিবরাম। হ্যাঁ, এই বাপের ওই বেটি বটে। বেদে কিন্তু সাধারণ মাল বা মাঝি বেদে নয়, সাঁতালির বিষ বেদে। সাঁতালি ওদের গ্রামের নাম। ওই হিজল বিলের ধারে ভাগীরথীর চর ভূমির ঘাসবন, ঝাউবন, দেবদারু গাছের সারির আড়ালে ওই হাঙরমুখী নালার ঘাট থেকে চলে গেছে এক ফালি সরু পথ। দুদিকে ঘাসবন, মাঝখানে পায়ে পায়ে রচা পথ এঁকে বেঁকে চলে গিয়েছে ওই বিষ বেদেদের সাঁতালি গ্রামের মাঝখানে বিষহরী মায়ের থান অর্থাৎ স্থান পর্যন্ত। গ্রামের মাঝখানে ওই দেবস্থানটিকে ঘিরে চারিপাশে বিচিত্র বসতি। দেবদারু ডালের খুঁটির ওপর চৌকো আকারের মাচা। মাচাটির চারপাশে ঝাউ ডালের বেড়ায় পাতলা মাটির প্রলেপ দেওয়া। দেওয়ালের উপর ওই ঘাসবনের ঘাসে ছাওয়া চাল। এই ওদের ঘর। প্রতি বৎসরই ঝড়ে উড়ে যায়, বর্ষায় গলে পড়ে, তবু নিচের শক্ত মাচাটি টিকে থাকে। গঙ্গায় বন্যা আসে, ঘাস বন ডুবে যায়, হিজল বিল আর গঙ্গায় এক হয়ে যায়।
সাঁতালি গাঁ জলে ডোবে, মাচাগুলি জেগে থাকে। বড় বন্যা হলে তাও ডোবে। তখন গেলে দেখতে পাবে ঝাউ গাছের ভেলার উপর, নৌকার উপর সেই বিষ বেদেরা অথই বন্যার মধ্যে ভাসছে। বন্যার জল নেমে যায়, মাটি জাগে, ভিজে পলির আস্তরণ পড়ে যায়। বিষ বেদেরা নৌকা এবং ভেলার উপর থেকে নেমে আসে, মাচার মেঝের পলি কাদা পরিষ্কার করে, দেওয়ালের খসে পড়া কাদার আস্তরণ আবার লাগায়। ছোট ছেলেমেয়েরা কাদা ঘেঁটে মাছ ধরে, কাঁকড়া ধরে। দেবদারু গাছে আঁকশি লাগিয়ে শুকনো কাঠ ভেঙে আনে। বিলে ফাঁদ পেতে হাঁস ধরে, গুলতি ছুটতেও জানে। আবার সাঁতালির ঘরে ঘরে উনানের ধোঁয়া ওঠে, ওদের ঘরকন্না আবার শুরু হয়ে যায়। তারপর চলে এক দফা নৌকা নিয়ে সাপ ধরার কাজ। ওই যে হিজল বিলের চারিপাশে ঝাউ গাছের উঁচু ডালে, দেবদারুর মাথায় বন্যায় ভেসে এসে নানান ধরনের সাপেরা আশ্রয় নেয়। ওরা সেই সব সাপ দেখে দেখে প্রায় বেছে বেছে ঝাঁপি বোঝাই করে। ওদের তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে যাওয়া যায় না। ওদের তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে সাপেরা যেতে পারেও না। দেবদারুর মাথায় যে দুধে গোখরো ফনা তুলে আকাশের উড়ন্ত শকুন বা গাংচিল বা বড় বড় বাজের ঠোঁট নখকে উপেক্ষা করে, সে দুধে গোখরো ঠিক বন্দী হয়ে এসে ঢোকে ওদের ঝাঁপিতে। যে ঘন সবুজ রঙের লাউডাগা সাপটা গাছের পাতার সঙ্গে প্রায় মিশে গিয়ে সাধারণ লোকের চোখে পড়ে না, সেও ঠিক ওদের চোখে পড়বে এবং তাকে ধরে ওরা পুড়বে ওদের ঝাঁপিতে। ভোরবেলা যখন সূর্য পূবের আকাশে লালি ছড়িয়ে উঠি উঠি করবে, তখন ওরা নৌকার উপর দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে গাছের মাথার দিকে। উদয় নাগেরা এবার বেরিয়ে ফনা মেলে দাঁড়াবে, দুলবে, দিনের দেবতাকে প্রণাম করে আবার লুকিয়ে পড়বে গাছের পাতার আবরণের অন্ধকারের মধ্যে। তারাও ধরা পড়বে ওদের হাতে। কালো কেউটের তো কথাই নাই। কাল নাগিনীর ওদের কাছে প্রতিশ্রুতিতে আবদ্ধ। তারাই ওদের ঘরের লক্ষ্মী। কাল নাগিনী ওদের অন্ন যোগায়। কাল নাগিনী বিষ বেদেদের কন্যে। ওই কাল নাগিনীর বিষ থেকেই তৈরি হয় মহা সঞ্জীবনী, সূচিকা ভরণ। সেও মা বিষহরীর বর। রাত্রির মতো কালো কাল নাগিনী, সুন্দরী সুকেশী মেয়ের সুচিক্কণ তৈল মসৃণ চুলে রচনা করা বেনির গঠন, আর তেমনি তার কালো রঙের দীপ্তি। কালো কেউটে অনেক জাতের আছে। কালোর উপর শ্বেত সর্ষের মতো সাদা ছিট আছে। যে কেউটের কালো গায়ে, সে কেউটে যেন শামুক ভাঙা কেউটে। যে কেউটের গলায় কণ্ঠিমালার মতো, যার গায়ের কালো রঙের চেয়েও ঘন কালো রঙের দুটি দাগের বের আছে, যেন সে হলো কালিদহের কালীনাগের জাত। কাল নাগিনী শুধু কালো, তার লেজ খানিকটা মোটা। বেহুলা জাঁতি দিয়ে কেটে দিয়েছিল তার লেজের খানিকটা। কাল নাগিনীর নাগের জাত নাই, অন্য নাগের জাতের সন্তান প্রসব করে কাল নাগিনী। তাই থেকে নাকি নানা জাতের কেউটের সৃষ্টি। মা বিষহরীর ইচ্ছায় ওরই মধ্যে 2-4টি কন্যা একেবারে রক্ত মায়ের জাত নিয়ে জন্মায়, কাল নাগিনীর ধারা অব্যাহত রাখার জন্য। কাল নাগিনী চেনে ওই বিষ বেদেরা, ওদের ভুল হয় না। ধৈর্যটি কবিরাজ জানে সে তথ্য। তাই তিনি বিষ বেদেদের কাছ ছাড়া অন্য বেদেদের কাছে সূচিকা ভরণের উপাদান সংগ্রহ করেন না। সেই কারণেই তার সূচিকা ভরণ সাক্ষাৎ ধন্বন্তরী, সঞ্জীবনী। আর ভাগীরথীর কূলে হিজল বিলের পাশে মা মনসার আটনের
পাট অঙ্গনে সাঁতালি গাঁয়ের চারিপাশেই কাল নাগিনীর বাসভূমি। তাই তো বিষ বেদেরা এই ঘাস বনের মধ্যে বন্যার জলে পাঁকাল মাটির উপরেই বাস করে পরমানন্দে। বন্যায় কাদা হয়, ঘাস পচে ভ্যাপসা গন্ধ হয়, মশায় মাছিতে ভনভন করে চারিদিক, ঘাস বনের মধ্যে বাঘ গর্জায়, হিজলের বিলে অসংখ্য নালায় কুমির ঘুরে বেড়ায়, হাঙর আসে, কামট আসে, তারই মধ্যে ওরা বাস করে চলেছে। এখান ছেড়ে বিষ বেদেরা স্বর্গেও যেতে চায় না। বাপরে বাপ, এখানকার বাস কি ছাড়া যায়? মা বিশ্বহরীর সনদ দেওয়া জমি, এই জমির খাজনা নাই। লোকে বলে অমুক রাজার রাজত্বি, ও গাঁয়ের ওই জমিদারের এলাকা, কিন্তু বিষ বেদেদের খাজনা আদায় নিতে আজও কোনো তহসিলদারের নৌকো হাঙরমুখীর নালা বেয়ে সাঁতালির গায়ে এসে পৌঁছায় নাই। হুকুম নাই, মা বিশ্বহরীর হুকুম নাই। বেদেদের শির বেদে সমাজের সমাজপতি বুড়ো মহাদেব বলে, মা বিশ্বহরীর হুকুম নাই, তার সনদে মোরা ঘর বাঁধলাম হেতাকে এসে। চম্পাই নগরের ধারে সাঁতালি পাহাড়ে ছিষ্টির আদিকাল থেকে বাস ছিল, শতেক পুরুষের বাস। যাতে ছিলাম বিষ বৈদ্য, সে বাস গেলছে, সে জাত গেলছে, মা লক্ষ্মী ছেড়ে গেলছেন। তার বদলে পেয়েছি মা বিশ্বহরীর সনদে কাল নাগিনী কন্যে, মা গঙ্গার পলি পড়া জমির উপর এই নতুন সাঁতালি গায়ের জমি। এ ছেড়ে কোথাকে যাব? বন্ধুরা, এখানেই শেষ করলাম নাগিনী কন্যার কাহিনীর প্রথম পর্ব। আগামী পর্ব শীঘ্রই আসছে। যদি ভালো লাগে, যদি এরকমই আরো গল্প শুনতে চান, এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা আছে সেখানে ক্লিক করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজে পাবেন প্লেলিস্ট। প্লেলিস্টে ক্লিক করলে আজ পর্যন্ত যত গল্প আমি পড়েছি থরে থরে সমস্ত এক জায়গায় করে সাজানো আছে। যদি ভ্রমণ কাহিনী ভালো লাগে, ভূতের গল্প ভালো লাগে, রহস্য রোমাঞ্চ ভালো লাগে, সব রকম গল্পই পাবেন। তাহলে সেগুলোই শুনুন যতক্ষণ না নতুন কোনো পর্ব আনছি। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।